আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা আলোচনা করব টেন্স। আশা করি এই ক্লাসটির পরে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে যে কোন ধরনের বাক্য ইংলিশে অনুবাদ করার জন্য কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে চলো কথা শুরু করা যাক। তাহলে প্রথমে এখানে আমরা লিখলাম টেন্স, যার অর্থ হলো সময় অথবা কাল। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, ওকে। যাকে যদি আমরা বাংলা করি তাহলে তার অর্থ দাঁড়ায় সাধারণ বর্তমান কাল। আচ্ছা, একটা সেন্টেন্সকে ইংলিশে অনুবাদ করার জন্য আসলে আমাদেরকে কিভাবে শুরু করতে হয়, কি জানতে হবে? প্রথমত আমাদেরকে জানতে হবে সাবজেক্ট। তাহলে কি কি সাবজেক্ট আছে চলো জানা যাক। আই, ইউ, দে, উই। তারপরে হি, শি, ইট, একক নাম, একক বিষয়, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, মাই ফাদার। মাই ফাদার মিন্স এখানে যে কোনো রিলেশন তারপরে বসতে পারে, মাই ফাদার, মাই মাদার, মাই সিবলিংস। ঠিক আছে, এগুলো তোমরা অবস্থা অনুসারে বসানোর চেষ্টা করবা। তাহলে সাবজেক্টের অর্থগুলো আগে জানতে হবে। যেমন আই অর্থ কি? আমি অথবা আমরা। ইউ অর্থ তুমি, তোমরা, তুই, আপনি। দে মানে তারা অথবা তাদের। উই আমরা অথবা আমাদের। ঠিক আছে, এইভাবে আমরা এখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করে রাখছি, তোমরা জাস্ট এই সাবজেক্টের অর্থগুলো মুখস্থ করবে। নাম্বার 1। নাম্বার 2, সাবজেক্টের পরে আমরা যাকে ব্যবহার করি তা হলো ভার্ব। ঠিক আছে, তাহলে ভার্বের অর্থ এখানে আমরা কয়েকটা ভার্ব দেখালাম, বাকি ভার্বগুলো তোমরা ভার্বের শীট থেকে শেখার চেষ্টা করবে। তাহলে আসো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আরেকটু ব্যাখ্যা করা যাক। এই সাধারণ বর্তমানের কাজগুলোকে আমরা 4 ভাগে ভাগ করে পড়ব। ঠিক আছে, কয় ভাগে ভাগ করে পড়ব? 4 ভাগে ভাগ করে পড়ব। তাহলে কি কি? 1 নম্বরে হাবোধক, যার ইংরেজি হলো কি অ্যাফার্মেটিভ। তারপরে নাবোধক, যাকে আমরা ইংলিশ করলে হয় নেগেটিভ। প্রশ্নবোধক মানে হলো ইন্টারগেটিভ। নাবোধক প্রশ্নবোধক মানে নেগেটিভ ইন্টারগেটিভ। তাহলে হাবোধক বাক্য আমরা কি বলি? আমি আসি। তাহলে এরকম সেন্টেন্স যদি তুমি অনুবাদ করতে চাও অথবা তোমার পরীক্ষা আসে, তাহলে তুমি প্রথমে বলবা আমি ইংলিশটা আসলে কি। তাহলে আমি ইংলিশ কি এখানে তুমি পড়ে আসছো আই, আর আশা ইংলিশ কি এখানে তুমি পড়ছো, তাহলে বলবা আমি আসি, আই কাম। ঠিক আছে, শেষ। এরপরে এই কি সেন্টেন্সকে তুমি যদি নেগেটিভ করতে চাও তাহলে জানতে হবে নেগেটিভ করার সিস্টেমটা আসলে কি। ঠিক আছে, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্টকে আমি 2টা ভাগে ভাগ করে লিখছি। একটা হলো আই, ইউ, দে, উই। ঠিক আছে, আরেক ভাগে লিখছি হি, শি, ইট, একক নাম, একক বিষয়, বডিযুক্ত, ওয়ান যুক্ত সাবজেক্ট। ঠিক আছে, এবার আই, ইউ, দে, উই কে যদি আমরা প্রেজেন্ট টেন্সে সাধারণ বর্তমানকালে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমাদেরকে বসাতে হবে। দেখো এখানে আমি খুব সুন্দর করে লিখে রাখছি, আই, ইউ, দে, উই প্লাস ডু নট হবে। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, তারপরে আসো দ্বিতীয় ভাগের যে সাবজেক্ট গুলো আছে তা হলো হি, শি, ইট, একক নামে, একক বিষয়। এই যে সাবজেক্ট গুলো পার্ট 2 এতে যে সাবজেক্ট গুলো আছে এগুলোকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমাদেরকে বসাতে হবে ডাজ নট। কার পরে? সাবজেক্টের পরে। তাহলে আমি আশিকে যদি আমরা নেগেটিভ করি তাহলে দাঁড়ায় আই ডু নট কাম। ঠিক আছে, আচ্ছা এবার আসো প্রশ্নবোধক। তাহলে প্রশ্নবোধক করার জন্য শুধুমাত্র এই ডু কে আমরা সামনে নিয়ে আসবো, আমাদের আর কোনো কাজ নাই। সেন্টেন্স যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। ধরো এখানে আমরা বললাম ডু আই কাম, তাহলে আই কাম এর জায়গায় এটা কি পরিবর্তন হলো? শুধুমাত্র ডু একটা সামনে বসছে। ঠিক আছে, এই 4 সাবজেক্টকে যদি আমরা ইন্টারগেটিভ করতে চাই, প্রশ্নবোধক করতে চাই, শুধুমাত্র ডু কে সামনে নিয়ে আসব, তাহলে আমাদের কাজ শেষ। যেমন ডু আই কাম, আমি কি আসি। তারপরে আসো নাবোধক, প্রশ্নবোধক। আমরা যদি নেগেটিভ ইন্টারগেটিভ করতে চাই তাহলে ডু এবং নট একসাথে ইউজ করব, মানে ডু নট আই কাম, যাকে সংক্ষেপ করে আমরা বলতে পারি ডোন্ট আই কাম, আমি কি আসি না। তাহলে এই 4টা সেন্টেন্স তুমি একদম মুখস্থ রাখবে। রাখার পরে তারপরে তোমার প্র্যাকটিসের পালা। এবার তুমি এখানে অনেক ধরনের ভার্ব আছে, যেমন তুমি ইচ্ছা করলে বলতে পারো আমি যাই, তাহলে কি বলবে? আই গো। ঠিক আছে, আমি যাই না ঠিক এটার সাথে মিলেই পড়বা আই ডু নট গো। ঠিক আছে, আমি কি যাই যদি প্রশ্ন করো তাহলে কি করবা? ডু কে সামনে নিয়ে আসবা আর বলবা ডু আই, এখান থেকে ভার্ব আনবা,
ডু আই গো। ঠিক আছে, এবার নেগেটিভ ইন্টারগেটিভ করার জন্য তুমি বলবা ডোন্ট আই গো। এখানে বলছিলা ডোন্ট আই কাম, এখানে হবে ডোন্ট আই গো। তাহলে তোমার কয়টা? 4টা সেন্টেন্স তৈরি করা হলো আই দিয়ে। কথা কি বুঝাইতে পারছি? এবার তুমি ইউ দিয়ে ইচ্ছা করলে করতে পারো, ঠিক আছে, দে দিয়ে করতে পারো, উই দিয়ে করতে পারো। তোমার প্র্যাকটিসটা মূলত এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ঠিক আছে, যেমন তুমি বললা যে তারা আসে, তাহলে দে কাম। তারা আসে না, দে ডু নট কাম। তারা কি আসে? ডু দে কাম। তারা কি আসে না? ডোন্ট দে কাম। শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন হবে। আই এর জায়গায় তুমি ইউ ব্যবহার করতে পারবে, দে ব্যবহার করতে পারবে, উই ব্যবহার করতে পারবে। আই এর জন্য যেই নেগেটিভের নিয়ম, যে ইন্টারগেটিভের নিয়ম, ইউ দে উই এর জন্য একই নিয়ম থাকবে। আশা করি বুঝতে পারছো। তারপরে আসো, আমরা যদি সেকেন্ড সাবজেক্ট মানে দ্বিতীয় পার্টের যে সাবজেক্ট গুলো আছে তা দিয়ে যদি সেন্টেন্স তৈরি করি, তাহলে এখানে আসো সে স্কুলে যায়। এখানে আমরা বাড়তি একটা এক্সটেনশন যোগ করছি, মানে কি অতিরিক্ত অংশ থাকবে সবসময় এই যে সাবজেক্ট ভার্ব এর পরে। তাহলে সে যায়, ইংলিশ কি হবে? হি গোস। গোস কেন হলো তা আমরা পরের পৃষ্ঠাতে ব্যাখ্যা করব, যে কোন কোন ভার্বের সাথে আসলে এস হয়, কোন কোন ভার্বের সাথে ইএস হয়, এবং কোন কোন ভার্বের সাথে আসলে কোনো কিছু হয় না, এই জিনিসগুলো। তাহলে সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। ঠিক আছে, তাহলে সে স্কুলে যায় না, তাহলে কি হবে? হি ডাজ নট গো টু স্কুল। ঠিক আছে, সে কি স্কুলে যায়, তাহলে হবে ডাজ হি গো টু স্কুল। সে কি স্কুলে যায় না, তাহলে ডাজ নট হি গো টু স্কুল। আবার এখানে কয়টা তৈরি হলো? 4টা তৈরি হয়েছে। তাহলে এইটার সাথে এটার মধ্যে পার্থক্য কি? এখানে পার্থক্য হলো যে এই 4টা সাবজেক্টকে নেগেটিভ করার জন্য আমাদেরকে ডু নট ব্যবহার করতে হবে। আর এই যে সেকেন্ড পার্টের যে সাবজেক্টগুলো, এগুলোকে নেগেটিভ করার জন্য আমাদেরকে ডাজ নট ব্যবহার করতে হবে। আর যদি ইন্টারগেটিভ করতে চাই, ডু অথবা ডাজকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে কার সাথে ডু হয়, কার সাথে ডাজ হয়, এই জিনিসটা তোমাদের একদম ক্লিয়ার থাকতে হবে। এটা রাইট ফর্ম ভার্বের একটা অন্যতম নিয়ম, যা পরবর্তীতে তোমাদেরকে অনেক বেশি সাহায্য করবে। তাহলে এই গেল পার্ট 1। এবার আসো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ বর্তমান কালে ভার্বের সাথে এস বা ইএস ব্যবহার করার নিয়ম। ভার্বের শেষের অক্ষরটি যদি ও, এক্স, জেড, এস, এস এস, এস এইচ, সি এইচ, কিন্তু সি এইচ এর উচ্চারণ কিসের মতো হতে হবে? চয়ের মতো হতে হবে। তাহলে ভার্বের শেষে ই এস যোগ হবে। উদাহরণ, গো থেকে গোস, ফিক্স থেকে ফিক্সেস, বাস থেকে বাজেস, টিচ থেকে টিচেস, টাচ থেকে টাচেস, মিস থেকে মিসেস, ব্রাশ থেকে ব্রাশেস। নোট, এগুলো ছাড়া অন্য কোনো অক্ষর থাকলে শুধু এস হবে। ঠিক আছে, মানে শেষে যদি এই অক্ষরগুলো না থাকে, অন্য কোনো থাকে, যেমন স্লিপ, স্লিপের শেষে কোনো কিছুই নাই এই অক্ষরগুলোর থেকে। ওয়ার্ক শেষে কো আছে, কে আছে, তাহলে এখানে কোনো কিছু হবে না। হেল্প শেষে পি আছে, তাহলে এখানে এই অক্ষরগুলো থেকে কোনো অক্ষর নাই, তাহলে শুধু এস ব্যবহার করব। এস বা ইএস ব্যবহার করা আরো একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো, ভার্বের শেষে যদি ওয়াই থাকে এবং তার পূর্বে যদি কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ থাকে, তাহলে ওয়াই কে উঠিয়ে আই ই এস হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম। উদাহরণ, ক্রাই শেষে ওয়াই আছে, ওয়াই এর পূর্বে কনসোনেন্ট আছে, তাহলে ওয়াই উঠিয়ে আই ই এস হবে। বুঝাইতে পারছি? যেমন আই ই এস। ট্রাই থেকে ওয়াই উঠিয়ে আই ই এস। কেরি থেকে ওয়াই উঠিয়ে আই ই এস। মেরি থেকে ওয়াই উঠিয়ে আই ই এস। তাহলে এই নিয়মগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে। এবার আমরা পূর্বের পৃষ্ঠে আরেকটু যাব। এখন তোমার কাজটা আসলে কি? তোমার কাজ হলো, স্যার এখানে 4টি করে তোমাকে দেখিয়েছে, এবার তোমাকেও সেম কাজটি করতে হবে। তুমি এখন এই কাম এর জায়গায় কমপক্ষে 100টি ভার্ব দিবে। যেমন আমি আসি, আই কাম। বুঝতে পারছি? তাহলে আমি করি কি হবে? আই ডু। আমি যাই কি হবে? আই গো। আমি আসি কি হবে? আই কাম। আমি পান করি তাহলে কি হবে? আই ড্রিঙ্ক। আমি খাই তাহলে কি হবে? আই ইট। আমি পড়ি কি হবে? আই রিড। আমি খেলি কি হবে? আই প্লে। আমি গান গাই, আই সিং। আমি লিখি,
আই রাইট। ঠিক আছে, এবার এগুলোকে তুমি নেগেটিভ করতে চাইবে, তাহলে তুমি কিভাবে করবে? শুধুমাত্র আই এর পরে ডু নট ইউজ করবে। আর তুমি তো এখন 50 থেকে 100টা ভার্ব জানো কমপক্ষে, ঠিক আছে, তাহলে তুমি এই কামের জায়গায় নতুন ভার্ব ইউজ করবে। তাহলে আমি আসি না, আই ডু নট কাম। তাহলে আমি আসি না যদি আই ডু নট কাম হয়, তাহলে আমি যাই না কি হবে? আই ডু নট গো। আমি লিখি না কি হবে? আই ডু নট রাইট। আমি খাই না কি হবে? আই ডু নট ইট। আমি হাঁটি না কি হবে? আই ডু নট ওয়াক। আমি করি না কি হবে? আই ডু নট ডু। আমি কি বুঝাইতে পারছি? আশা করি বুঝতে পারছো। এবার প্রশ্ন করবে, আমি কি করি? আমি কি আসি? আমি কি যাই? আমি কি লিখি? আমি কি খাই? আমি কি হাঁটি? যদিও আমরা নিজেকে নিজে ওইরকম প্রশ্ন করি না, তাহলে সাবজেক্ট চেঞ্জ করে দিবি। সাবজেক্ট চেঞ্জ করে করে সরি নতুন ভার্ব দিয়ে প্র্যাকটিস করবে। যেমন ইউ, তুমি আসো, ইউ কাম। তাহলে তুমি আসো না কি হবে? ইউ ডু নট কাম। কারণ ইউ কে নেগেটিভ করতে গেলে কি লাগবে? আমাদের ডু নট লাগবে। তুমি কি আসো? তাহলে আমরা ডুটাকে সামনে নিয়ে আসবো, যেমন এখানে নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে ডু ইউ কাম। তুমি কি আসো না? তাহলে এটার মতো বানিয়ে দিব যে ডোন্ট ইউ কাম। তুমি কি আসো না? ডোন্ট ইউ কাম। আশা করি বুঝতে পারছো। এবার এই যে সেকেন্ড পার্ট গুলো ঠিক এইভাবে আমরা ব্যাখ্যা করব। বুঝাইতে পারছি? যেহেতু থার্ড পার্সনের সাথে মানে হি সি, এই যে হি সি ইট একক নাম একক বিষয়, এই সেকেন্ড পার্টের যে সাবজেক্ট গুলো আছে এর সাথে সবসময় ভার্বের সাথে এস অথবা ইয়েস হবে। কার সাথে এস অথবা ইয়েস হবে এই জিনিসটি আমরা আমাদের এই সেকেন্ড পেজে কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা করছি। তোমরা এগুলো নোট করবে এবং সেই অনুযায়ী কাজ করবে। এখন তোমাদের হোমওয়ার্কটা আসলে কি? তোমাদের হোমওয়ার্ক হলো যে 4টি করে সেন্টেন্স তৈরি করা, ঠিক আছে। তাহলে তুমি প্রথমে নিজে নিজে 4টা বাংলা সেন্টেন্স তৈরি করবে। যেমন 1 2 3। তাহলে তুমি যদি বলো যে আমি লিখি, তাহলে তুমি ইংলিশ কি করবে বলো? আমি লিখি, তাহলে আমি ইংলিশ কি? আই। রাইটিং, লিখা ইংলিশ কি? রাইট। ঠিক আছে, এবার বলবা আমি লিখি না। তাহলে আমির জায়গায় আমি ঠিক থাকবে, ঠিক আছে। আমি লিখি না, তাহলে কি বলবে? আই কে নেগেটিভ করবা, আই ডোন্ট রাইট। ঠিক আছে, এবার প্রশ্ন করবা আমি কি লিখি? আমি কি লিখি? তাহলে এই ডুটাকে সামনে নিয়ে আসবা, যে ডু আই রাইট, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আমি কি লিখি না? আমি কি লিখি না। তাহলে নেগেটিভ ইন্টারগেটিভ, তাহলে দুইটা একসাথে নিয়ে আসতে হবে, এই পুরাটা নিয়ে আসবে আবার, যে ডোন্ট আই রাইট, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, আই দিয়ে করলাম। এবার এরকম আই দিয়ে কমপক্ষে তুমি এখানে এক সেট সার্চ করে দিয়ে রাখলাম, তুমি কমপক্ষে 10টা সেট করবা, ঠিক আছে। এরপর আসো ইউ দিয়ে করার চেষ্টা করবা, ঠিক আছে। ইউ দিয়ে যদি আমরা করি, মানে তুমি দিয়ে যদি করি, তো পরীক্ষা আপনি দিয়েও সেন্টেন্স থাকতে পারে যে আপনি আসেন, ঠিক আছে, অথবা তুমি আসো, তুমি আসো। তাহলে তুমি ইংলিশ কি? ইউ। আসে ইংলিশ কি? কাম। এই তো পারতেছো। তাহলে তুমি আসো, ইউ কাম। তাহলে তুমি আসো না কি হবে? তুমি আসো না। তাহলে হবে ইউ, বাড়তি কি যোগ করবে ইউ কে নেগেটিভ করার জন্য? আমরা জানি এখন ডোন্ট। তাহলে ইউ ডোন্ট কাম। এবার তুমি প্রশ্ন করবা তুমি কি আসো? প্রশ্ন। তাহলে কি করব? ডু কে সামনে নিয়ে আসবো, যে ডু ইউ কাম। ঠিক আছে, তুমি কি আসো না, নেগেটিভ করলা, তুমি কি আসো না। তাহলে পুরোটা নিয়ে আসবে আবার, ডোন্ট ইউ কাম, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এই সেটটা আবার আমি অ্যাকসেপ্ট করলাম, তুমি করবা আরো 10টা সেট। 10 সেট করার জন্য তোমাকে এখানে 10টা ভার্ব লাগবে, ঠিক আছে। তাহলে সেট 1, সেট 2, 3 নাম্বার সেট। এবার আমরা পার্ট 2 এর যে সাবজেক্ট গুলো ছিল
ঠিক আছে, অবশ্যই তোমাদের মনে আছে কি কি, এই যে আমরা হি সি ইট একক নাম একক বিষয়, এই যে আমাদের এটা হচ্ছে সাবজেক্টের পার্ট 1, এটা হলো সাবজেক্টের পার্ট 2। ঠিক আছে, এবার আমরা এটা দিয়ে একটা প্রশ্ন তৈরি করব, অ্যাকসেপ্ট করব, আর বাকিগুলো দিয়ে তোমরা করবা। 1 2 3 4। সে খেলে, তাহলে সে ইংলিশ কি, হি অথবা সি। ঠিক আছে, তাহলে তুমি হি বসাইলা, তারপরে খেলা, তাহলে খেলা করে ইংলিশ কি, প্লে। এবার কোন কোন সাবজেক্টের সাথে ভার্বের সাথে এস অথবা ইএস হয়, এটা কিন্তু আমরা প্রথমের পৃষ্ঠার মধ্যে লিখে রাখছি। ঠিক আছে, যেমন এই সাবজেক্টগুলো, কথা বুঝাইতে পারলাম, এই সাবজেক্টগুলোর সাথে সবসময় ভার্বের সাথে কি হবে, এস অথবা ইএস হবে। তাহলে হি প্লে না হয়ে কি হবে, হি প্লেস। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম, সবাই এই জিনিসটা মনে রাখতে হবে। কথা কি বুঝাইতে পারছি? এই যে হি প্লেস, সে খেলে, তাহলে পরীক্ষায় যদি আসে সে খেলে না, তাহলে হি কে নেগেটিভ করতে হয় কি দ্বারা, জানো তো তোমরা, বলো। হি ডাজন্ট প্লে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে কিন্তু আমরা একবার ইএস ব্যবহার করছি ভার্বের সাথে। ঠিক আছে, এই ভার্বের সাথে কিন্তু কোনো সময় আর এস বা ইএস হবে না, ভার্বের বেস ফর্ম হবে, মানে ডাজ নট এর পরে ভার্বের বেস ফর্ম হবে। ভার্বের বেস ফর্ম মানে কি, ভার্বের সাথে কোনো কিছু যোগ হবে না। ঠিক আছে, তারপরে আসো, যদি আমরা প্রশ্ন করি সে কি খেলে, সে কি খেলে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই ডাজটাকে সামনে নিয়ে আসবো, এই ডাজটাকে সামনে নিয়ে আসবো, যে ডাজ হি প্লে। ঠিক আছে, এবার সে কি খেলে না, নেগেটিভ ইন্টারগেটিভ, তাহলে পুরোটা নিয়ে আসবো এবার, ডাজন্ট হি প্লে। তাহলে সে খেলে, হি প্লেজ, সে খেলে না, হি ডাজ নট প্লে। সে কি খেলে, ডাজ হি প্লে। সে কি খেলে না, ডাজ নট হি প্লে। এখানে আমি আরেকটা সেট করলাম। ঠিক আছে, তুমি আবার আমাদের যে পার্ট 2 এর যে সাবজেক্ট গুলো আছে, হি সি ইট একক নাম একক বিষয়, ঠিক আছে, এগুলো দিয়ে 10টা সেট মিলাবা নতুন ভার্ব দিয়ে। ঠিক আছে, সে খেলে, এবার তুমি নিজে নিজে তৈরি করো, যে রহিম লিখে। ঠিক আছে, তাহলে কি বলবা, রহিম রাইটস। রহিম লিখে না, তাহলে রহিম হিয়ার জায়গায় রহিম থাকবে, ডাজ নট তো ঠিক থাকবে, রহিম ডাজ নট। ঠিক আছে, তাহলে প্লে এর জায়গায় নতুন ভার্ব আসছে রাইট, তাহলে রহিম ডাজ নট রাইট, রহিম ডাজন্ট রাইট। রহিম কি লিখে, তাইলে ডাজ ঠিক থাকবে, নতুন সাবজেক্ট এখানে অ্যাড হবে, নতুন ভার্ব এখানে অ্যাড হবে। কথা কি বুঝতে পারছো? তাহলে হি এর জায়গায় আমরা নতুন সাবজেক্ট কি আনলাম, রহিম, তাহলে ডাজ রহিম, আর প্লে এর জায়গায় নতুন ভার্ব আনলাম লিখা, তাহলে লিখা ইংলিশ কি, রাইট, তাহলে ডাজ রহিম রাইট। ক্লিয়ার? রহিম কি লিখে না, তাহলে ডাজ নট ঠিক থাকবে, হি এর জায়গায় নতুন সাবজেক্ট আসছে রহিম। ঠিক আছে, তাহলে ডাজ নট রহিম রাইট, আর ডাজ নট কে সংযোগ করে আমরা কি লিখছি, ডাজেন্ট, তাহলে ডাজেন্ট রহিম রাইট। এখানে তুমি আরো 10টা সেট মিলিয়ে লিখবা, লেখার পরে আবার এগুলো নিজে নিজে বাংলা থেকে ইংলিশে অনুবাদ করার চেষ্টা করবা, তারপর তুমি নিজে নিজে বলবা। ঠিক আছে, যে আমি পড়ি, আই রিড, আমি পড়ি না, আই ডোন্ট রিড, আমি কি পড়ি, ডু আই রিড, আমি কি পড়ি না, ডোন্ট আই রিড। তুমি পড়ো, ইউ রিড, তুমি পড়ো না, ইউ ডোন্ট রিড। তুমি কি পড়ো, ডু ইউ রিড, তুমি কি পড়ো না, ডোন্ট ইউ রিড। ঠিক আছে, সে পড়ে, হি রিডস, সে পড়ে না, হি ডাজন্ট রিড। সে কি পড়ে, ডাজ হি রিড, সে কি পড়ে না, ডাজন্ট হি রিড। ঠিক আছে, এভাবে তুমি প্রত্যেকটি সাবজেক্ট দিয়ে, এখানে যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে তুমি 10টা করে সেট মিলিয়ে পড়বা, এরকম প্র্যাকটিস করবে। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কখনোই তুমি এই সেন্টেন্স গুলো প্রপারলি বাংলা টু ইংলিশ করতে পারবে না। These are the basic sentences, basic translation of English language. If you are unable here, so you will be failed to make a number of sentences which are used in our daily life and daily conversation as well. I hope you all are cleared here. Hope to see you soon in our next class. Till then, Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah.